ওভাররেটেড ভাই রাজশাহীর অনেকগুলো ব্লগার আছে যাদের কোয়ালিটি কিছু নাই, একটা 6 বছরের সম্পর্ক ছিল, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নাই যে আমি তাকে গালি দিয়েছি। রাজশাহীতে একটা বড় অসুবিধা হলো ভাইয়া কর্মসংস্থান নাই। আমি নিজেকে অবশ্যই শাহরুখ খানের মতো ক্যারি করতে চাই। পূজা চেরির সাথে ভাই আমি অভিনয় করব। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বাংলাদেশের সবচেয়ে সেরা কন্টেন্ট ক্রিয়েটর এই মুহূর্তে কাকে মনে হয়? নাদির অন্দাগোকে ভালো লাগে ভাইয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ সে যখন ট্রাভেল ব্লগ করে, সাথে করে সে পেছনের ইতিহাসটাও তুলে আনে, যার ফলে মনে হয় যে না, এবং সে এনজয় করে। এটা ভাইয়া বোঝা যায় যে এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে সে এনজয় করে। এখানে তার বিজনেস ধান্দাবাজি হ্যান ত্যান কোনো বায়াসনেস কোনো কিছু থাকে না, যার ফলে নাদির অন্দাগোকে ভালো লাগে। কাকে দেখলে খুব বিরক্ত মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেই? কাউকে দেখলে মনে হয় না, হ্যাঁ, তবে মনে হয় যে কার কার উন্নতি হইতে পারে। আতিক ভাই আছেন, আসাদুল্লাহ আতিক সম্ভবত। উনি যখন কন্টেন্ট করেন তখন সেগুলো অনেক ভিউ হয়, কিন্তু আমার মনে হয় যে তার জায়গা থেকে সে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন। সেই কন্টেন্টগুলো অনেকগুলো মানে খুব সিম্পল লাগে। সিম্পলের থেকে মনে হয় যে আর একটু যদি কমপ্লেক্স হয়, আর একটু যদি ভালো হয়, অত সিম্পল না হয়ে, তাহলে জিনিসটা সবাইকে ক্যাচ করবে। সবচেয়ে ওভাররেটেড মনে হয় কাকে? ওভাররেটেড ভাই রাজশাহীর অনেকগুলো ব্লগার আছে যদি বলেন, যাদের কোয়ালিটি কিছু নাই। আমি রাজশাহী কেন বলছি ভাই, কারণ ওখানে ডেইলি ব্লগ খুব চলে। রাজশাহীতে কিন্তু এখন জনসংখ্যা কম, ক্রিয়েটারের সংখ্যা বেশি। কিন্তু আপনাদের ওখানে তো উশৃঙ্খল বাইকারের সংখ্যা অনেক বেশি। আমি আপনারই একটা প্রতিবেদন দেখছিলাম, কি বলে, এবং আমার খুব ভালো লেগেছিল এটা। রাজশাহীতে একটা বড় অসুবিধা হলো ভাইয়া কর্মসংস্থান নাই। বিশাল বড় বড় রাস্তা, সুসজ্জিত আলোকসজ্জা, কিন্তু কর্মসংস্থান নাই। ওই সুন্দর রাস্তাতে বেকার যুবকেরা ঘুরে বেড়ায়। রাজশাহীতে একটা বড় বিজনেস চলে, হচ্ছে মেসের বিজনেস। বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা পড়তে আসে, এই মেস বিজনেসে চলে। বাপ চাচারা একটা বাড়ি টাড়ি করে দিয়ে গেছে, সে বাড়িতেই থাকে, বাড়ি ভাড়া দেওয়া লাগে না, কাজকর্ম করে না। এবং আমার মনে হয় যে এই যে বলে না যে রাজশাহীর মানুষ খুব আরামপ্রিয়, এটা কিন্তু আপনি সবসময় শুনবেন, আমিও শুনে এসেছি। আমার আপব্রিঙ্গিং রাজশাহীতে, আমি থাকি রাজশাহীতে অবভিয়াসলি। কিন্তু আরামপ্রিয়র থেকে জরুরি হলো ভাই, আমার মনে হয় যে মেধাতেই কম। শিক্ষানগরী বললেও বাইরে থেকে প্রচুর মানুষ পড়তে আসে। রাজশাহীর লোকালরা কতখানি শিক্ষিত? অনেক শিক্ষিত কিন্তু না ভাইয়া, মানে অল্প শিক্ষিত। এই স্বল্প শিক্ষিত, অল্প শিক্ষিতর এই বাইকারদেরকেই আপনি দেখেন, যাদের কোনো চিন্তা ভাবনা নাই যে কি করতে হবে, বা আমি কিভাবে সমাজে ভূমিকা রাখতে পারি, কি পরিমাণ ট্যাক্স তাকে দিতে হয়, তার কোনো আইডিয়া নাই। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাকে মনে হয় যে আমি এর সাথে একটু মিলে একটা কন্টেন্ট হলেও বানাতে চাই? এটা তো ভাই আমার দেশের বাইরে মনে হয় যে হ্যাঁ, আমি ক্যারি মিনাতির সাথে একটা রোস্টিং ভিডিও বানাতে চাই। আমি 3 জন নায়িকার নাম বলবো, কার সাথে মুভি করবেন, কার সাথে হচ্ছে কফি ডেট করবেন, কাকে নিয়ে লং ড্রাইভে যাবেন? লং ড্রাইভ আর কফি ডেট এটা বলাই লাগবে? আমি তো বিবাহিত একজন মানুষ। একটু বলতে হবে। নতুন নায়িকা শাকিব খানের সাবিলা নূর, পূজা চেরি এবং জয়া আহসান। পূজা চেরির সাথে ভাই আমি অভিনয় করব, ওই যে বললাম তার সাথে আমাকে মিলবে। আর অন্যদের সাথে হতে পারে যে একটু মিসম্যাচ হতে পারে আমার। কি তাদেরকে একটু বড় মনে হবে? বড় মনে হবে বলতে সাবিলা নূরকে বড় না মনে হলো, জয়া হাসানকে একটু বড় মনে হবে। স্বাভাবিকভাবে সে বয়সেও বড়, এবং হচ্ছে অভিনয়ের দিক দিয়ে তো প্রশ্নই আসে না, যার ফলে আমি তার সাথে তালি মিলাতে পারবো না, এটা হলো সহজ হিসাব। যার ফলে লং ড্রাইভে সাবিলা নূরের সাথে যাওয়া যাবে, কফি খেতে গেলে জয়া হাসানের সাথে যাওয়া যাবে। না, খুব চমৎকার ভাবে ম্যানেজ করে ফেলেন, ভাবি কিছু মনে করবেন? জি, ওটাই মূল উদ্দেশ্য ভাই। দিন শেষে তো বাসায় ফিরতে হবে আমাকে। নামের সাথে আর যে শব্দটা যুক্ত আছে, আপনার স্বপ্নের শুরুটা হয়েছিল কিভাবে? আমার আসলে ভাইয়া সারভাইভ করাটাই মূল লক্ষ্য ছিল। এখানে আলাদা করে যে আমি মনে করেন রেডিও জকি হব, বিখ্যাত হব, তারকা হব, এরকম ধরনের কোনো চিন্তাভাবনা ছিল না। তো আমি মনে করেছিলাম যে টিউশনির পাশাপাশি কি করা যেতে পারে। আর এই জায়গাটা ওই সময় অলরেডি ডাউনওয়ার্ডেই চলছিল, এই রেডিও জকিটা। এখন তো ইন্ডাস্ট্রিটা একদমই মানে ভেঙে চুরেই গেছে। তো আমি কথাও বলছি আজ থেকে প্রায় 5-6 বছর আগের কথা। তো ওই সময়টাতে মনে হয়েছিল যে আমি যদি ঢুকি ইন্ডাস্ট্রিটাতে, তাহলে আমার একটা দরজা খুলবে, এবং সেই দরজার মাধ্যমে আমি অন্যান্য আরও জায়গা উন্মুক্ত করতে পারবো। যার ফলে এটা বলবো না যে আমার খুব স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, এরকম কিছু না, শুধুমাত্র সারভাইভ করার একটা ইচ্ছা ছিল। ওই সময় আরজে হিসেবে কাদেরকে আসলে মানে স্বপ্নের জায়গায় রাখতেন? আমি তো নুসরাত ফারিয়ার শো শুনেছি, মানে একদম যখন ছোট ছিলাম তখন ফারিয়া আপুকে বেশ ভালো লাগতো। তারপরে সালমান ভাই ছিলেন, তাকে ওনাকে ভালো লাগতো। এছাড়া তো কিবরিয়া ভাইরা আছেনও, এখনও তো শো করেন কিবরিয়া ভাইরা। তো এই মানুষগুলোকে ভালো লাগতো।
আর আমি ইন্টারভিউ দিয়েছিলাম মুশফিকার ফারহানের কাছে একবার রেডিও নেক্সটে, তো ওটাতে রিজেক্টেড ছিলাম আর কি। তো তখন তাকে আমি সামনাসামনি দেখেছিলাম প্রথম। আমি দিন শেষে গিয়ে জেদেই আসলে ঢুকেছিলাম জায়গাটাতে, যে সবাই রিজেক্ট করে ফেলে, কি এমন আছে যে আমি দেখতেই চাই, আমি এবার মানে স্টুডিওর ভিতরটাই দেখতে চাই। যার ফলে আমি রেডিও নেক্সটে, মহাখালীতে অফিস ছিল ওই সময়টাতে, এখন আর নেক্সট নাই, তো সে সময় যখন ইন্টারভিউ দিতে যাই তখন হচ্ছে মুশফিকার ফারহান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল, অর্থাৎ আমি তার কাছে ইন্টারভিউ দিয়েছিলাম, সে ছিল, বিপ্র ভাই ছিল। তো সেখান থেকেই হচ্ছে আমার প্রথম, যদি বলেন যে কোনো একটা রেডিও জকিকে সামনাসামনি দেখা, তখন আমি দেখেছিলাম। এই নায়িকা হওয়ার পরে আসলে কেমন লাগে নুসরাত ফারিয়াকে? নুসরাত ফারিয়াকে তো এমনিও ভালো লাগে। ভালো লাগার মূল কারণ হলো আমার মনে হয় যে কিছু নায়িকা আমাদের দেশে আছে যাদেরকে যদি খুব মানে একটা ভালো সাপোর্ট দেওয়া যায় বা ইনভেস্ট করা যায় তাদের উপরে, তাহলে তারা একটা ভালো আউটকাম নিয়ে আসবে। নুসরাত ফারিয়া এরকম আছে, একটা পূজা চেরি একটা আছে, মানে এই মানুষগুলোকে আমার মনে হয় যে এরা নায়িকা। হিরো হিরোইনকে কিন্তু দেখে লাগতে হবে যে সে হিরো, সে হিরোইন। যদি দেখে না লাগে তাহলে যতই চেষ্টা করেন না কেন, হ্যাঁ সে আর্টিস্ট হইতে পারে কিন্তু হিরো হিরোইন হবে না। কারণ সালমান খান, শাহরুখ খান, টম ক্রুজ এদেরকে দেখে লাগে। আর বাকি তো প্রচুর ভালো ভালো আর্টিস্ট আছে, তারা কিন্তু আসলে আর্টিস্টের মর্যাদার থেকে একদম উচ্চ মর্যাদায় আসলে চঞ্চল ভাই, মোশাররফ ভাই, এগুলা সব মানে খুবই দারুণ আর্টিস্ট, একদম ঝানু আর্টিস্ট যেটাকে বলা হয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু বড় পর্দা বা নায়ক দড়ি দিয়ে বিমান নামিয়ে ফেলবে, এটার জন্য নায়ককে কিন্তু দেখে বিশ্বাস পেতে হবে আমাকে আপনাকে, যে হ্যাঁ এই নায়ক যদি দড়ি দিয়ে বিমান ধরে তাহলে সে টেনে ঠিকই নামাবে। যার ফলে আমার মনে হয় যে এই ফারিয়া আপু হোক বা পূজা চেরি হোক, যদি ভালো মতো ইনভেস্ট করা যায়, ভালো ভালো কাজ দেওয়া যায়, তারা ভালো আউটকাম নিয়ে আসবে। এরকম আর কাকে মনে হয়, যেহেতু আমরা এই জায়গাটায় ঢুকে গেছি, মানে হিরোর জায়গা থেকে? সিয়াম ভাই তো অনেক ক্যালিবার বলা মানুষ, সিয়াম ভাই আছে, আরিফিন শুভ আছে। আরিফিন শুভ ভাইকে আমার দেখা জীবনের প্রথম হিরো আমি সামনাসামনি দেখেছিলাম। তার মিশন এক্সট্রিমের শুটিং চলছিল, তখন আমি তার অ্যাকশন ডিরেক্টরের সাথে দেখা করতে গেছিলাম। তখন আমি রেডিও জকি হইনি, কিন্তু সবার সাথে একটা সখ্যতা বাড়ানোর জন্য যে চেষ্টা থাকে যে সবার সাথে কানেক্টেড হই, তখন আমি শুভ ভাইকে দেখেছিলাম। এই যে শুভ ভাই যে ফিগারের প্রতি খুবই ডেডিকেটেড, তো এই জিনিসটা তো এখনকার বর্তমানের সময় তো নিড, যে একটা হিরোর বডি থাকতে হবে, তারপর সে মেনটেন থাকবে, ওয়েল মেনটেন থাকতে হবে। তো শুভ ভাই আছেন। সাকিব খানকে নিয়ে তো প্রশ্ন হইতেই পারে না, সে তো মেগা স্টার। ব্যক্তি জীবনে জিবরানের জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়, পড়াশোনা কোথায়? আমি ভাইয়া রাজশাহীতে জন্মগ্রহণ করেছি। আমার কলেজে স্কুল ছিল, সিটি কলেজ ছিল, পরবর্তীতে আমি অনার্স ঢাকাতে করেছি। এই তো হলো আমার বেড়ে ওঠা। আমার বিয়ের শাদী অবশ্য হয়ে গেছে, একটা 6 বছরের সম্পর্ক ছিল, সেই আমার বর্তমানে এখন ওয়াইফ। প্রেমের সময় জিবরান কি ছিল? কিছুই ছিলাম না ভাইয়া। আমরা দুজন একসাথেই স্ট্রাগল করেছি, একসাথেই বড় হয়েছি, আবার একসাথেই অভাবেও থাকি, একসাথে আবার সমৃদ্ধশালী হই, এবং আমরা এই গত বছর ডিসেম্বরে হচ্ছে বিয়ে করেছি। কথিত একটা ব্যাপার সমাজে চর্চা হয়, সেটা হচ্ছে যে বিয়ের পরে আসলে প্রেমের সম্পর্কটা অন্যদিকে একটু টার্ন নেয়। সেরকম কোনো অভিজ্ঞতা তৈরি হয়েছে? না ভাইয়া, সেরকম অভিজ্ঞতা তৈরি হয়নি। কারণ আমার খালি মনে হয় যে যত সময় যাবে, হ্যাঁ প্রেমটা একটু কমতে পারে, কিন্তু অভ্যস্ততা তো ভাইয়া বাড়বে। আর এই অভ্যস্ততাটাই কিন্তু একটা প্রেমের পরিণয় হয়, যার ফলে যত সময় যাওয়ার কথা, ধরেন আপনার সাথে আমার আজকে দেখা, 7 দিন পরে আবার দেখা, 10 দিন পরে আবার দেখা, একটা সময় দেখা হতেই থাকলো, গল্প করতেই থাকলাম। আপনার আমার কি ঘনত্ব কমবে? ঘনত্ব বাড়ার কথা, প্রেম বাড়ার কথা। তো প্রেম ভাইয়া কমার জিনিস না, প্রেম বাড়ার জিনিস। তাহলে মানুষ বলে কেন যে বিয়ের সম্পর্কে আসলে ভাঙন বেশি? কনসেপ্ট ভাইয়া জরুরি তো ভাইয়া দর্শনটা পরিষ্কার করা, যে আমি কিভাবে দেখছি পৃথিবীকে। সবার ভিতরেই খারাপ থাকে, কিন্তু সবার ভিতরেও ভাইয়া ভালো থাকে। তো দেখাটাই তো শেখানো হয়নি, ঠিক মতো তো দেখাটা শেখাতে হবে, তো এই দেখাটাই শেখায়নি। জীবন ভাই, আপনি হচ্ছে যে কন্টেন্টের বিষয়গুলো চুজ করেন বা পিক করেন, সেখানে রাজনৈতিক বা আন্তর্জাতিক রাজনীতি বা ভূখণ্ড বা বৈষয়িক অনেক বিষয় নিয়ে আপনি আসেন। কখনো কি কোনো কন্টেন্ট বানানোর পরে জটিলতা তৈরি হয়েছিল কিনা বা পড়েছেন কিনা? এরকম কখনো হয়নি ভাইয়া। এটা না হওয়ার মূল কারণটা হলো আমার গ্রামার খুব স্ট্রং, অর্থাৎ কোথায় কি বলতে হবে আপনি অনুভব করতে পারেন যে আমি কাকে গালি দিলাম, কিন্তু আপনার কাছে কোনো প্রমাণ নাই যে আমি তাকে গালি দিয়েছি। আমি যে সময় পদ্মা সেতু তৈরি হয় সে সময় আমি বলেছিলাম যে পদ্মা সেতুর টোলটা অনেক বেশি, এবং কিছু উদাহরণও বহির্বিশ্ব থেকে নিয়ে এসেছিলাম যে এরকম বিশ্বে এরকম দামে ব্রিজ বানানো হয়েছে এবং সেখানে যে টোলগুলো না হয় সেটা কম, আমাদের কেন বেশি। এটা একটা পার্সোনাল ইস্যুও ছিল। ওই সময় আমি সর্বপ্রথম গাড়ি কিনেছি। আমি যমুনা ব্রিজ যখন পার করেছি গাড়িটা নিয়ে, তখন 500 টাকা টোল দিয়েছি।
7 দিন পরে যখন যমুনার এপার থেকে ওপারে আসি তখন 550 টাকা টোল দিয়েছি, অর্থাৎ 50 টাকা বেড়ে গেল। তখনই ভাই আমার খুব মানে মন বা মেজাজ হোক খারাপ হয়েছিল, যেটা কেন হবে? সময়ের সাথে সাথে জিনিসের মানে এই টোলের তো কমার কথা, সেখানে টোল কেন বেড়ে গেল? তখন আমার মনে হয়েছিল যে আমি এই জিনিসগুলো বানাই। কিন্তু ভাই এখানে যে আমি কোনো রাজনৈতিক নাম নিয়ে বলা এরকম না, আমি একটা জনগণ বা একটা নাগরিক হিসেবে যে যতখানি বলতে পারি ততখানি আমার বলা হয়েছে। ফ্যাক্টগুলো তুলে ধরেন, জি। ফ্যাক্টগুলো আর হ্যাঁ, তুলে ধরেন। আমার তো বায়াসডের কিছু নাই আসলে, আমার যেটা মনে হয় যে এটা সঠিক, এটা বেঠিক, এবং এটা তো ভাই একটা রিসার্চ করেই আপনার কাছে আসে কন্টেন্ট। আপনি রিসার্চ এবং পড়াশোনার জায়গায় যে অনেক বেশি করতে হয় সেটা নিঃসন্দেহে আপনার কন্টেন্ট দেখলে যে কেউ ক্লিয়ার হবে। সেক্ষেত্রে বাংলাদেশের কোন জায়গাগুলোতে আন্তর্জাতিকভাবে আমরা আসলে একটু সমৃদ্ধ করা দরকার বলে আপনি মনে করেন? কক্সবাজার ভাই, আপনি কক্সবাজার দিয়ে কী পরিমাণ ব্যবসা করতে পারেন এটার কোনো আইডিয়াই থাকতে পারে না। আমাদের এই যে আমরা বলি না যে আমাদের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম, এই কথাটা কিন্তু মানে সর্বসাকুল্য সত্য কথা একটা। তো কক্সবাজার দিয়ে আপনি যে পরিমাণ ব্যবসা করতে পারবেন, মানে বাংলাদেশ যে একটা ইন্টারন্যাশনাল গ্লোবাল আন্ডারে চলে যাবে, যে হ্যাঁ একটা বুমিং জায়গা, সাংঘাতিক একটা জায়গা, মানে ভালো দিক দিয়ে সাংঘাতিক, খারাপ দিক দিয়ে না। তো এটা যদি তৈরি করা যায় কক্সবাজারকে, তাহলে ভাই বাংলাদেশে যে আমরা রেমিটেন্স বলতে বুঝি এই যে প্রবাসীগুলো গিয়ে দিনরাত খেটে টাকা পাঠায় সেটাকেই বুঝি, আর গার্মেন্টস থেকে যেটুকুটা আমাদের কি বলে আমরা লেনদেন করি সেটুকুটাকেই বুঝি। কিন্তু এটার থেকেও একটা বড় জায়গা ভাইয়া ট্যুরিস্ট হতে পারে, গোটা একটা থাইল্যান্ডের মতো দেশ ট্যুরিস্টের উপরে চলে। একটা ফানি প্রশ্ন, আপনাকে দেখে কেউ কি কখনো বলেছে যে নিলয় আলমগীরের ছোট ভাই? এটা ভাইয়া কমেন্ট সেকশনে 2-1 লিখেছে। এটা আমি সচক্ষে 2-1বারই দেখেছি, এর বেশি আমি দেখিনি। জি, আমাকে কি লাগছে এখান থেকে? আচ্ছা, তার মানে মাঝে মধ্যে তো নাটকও করেন, তার মানে কন্টেন্ট ক্রিয়েটার বাইরে কি অভিনেতা হওয়ার ইচ্ছা? ভাইয়া আমি একটা নাটক করেছি, এটা দেখার মূল কারণ ছিল যে আমাকে স্ক্রিনে দেখতে কেমন লাগে, আমি প্রেজেন্টেবল কিনা সেটার জন্য। এছাড়া যে আলাদা করে হিরো হওয়ার ইচ্ছা, হিরো তো ভাইয়া যে ট্রেনিংয়ের একটা অংশ। কোনো যদি পরিচালক বলে যে আই আমাকে জীবনে তুই 2-3 বছর সময় দে, তোকে তৈরি করে আমরা একটা ভালো চলচ্চিত্র বানাবো, তাহলে ভাই আমি সেই হিরোটা হলেও আমি পুরোপুরি তার মতো হবেন এরকম না, কার আদলে নিজেকে তৈরি করবেন? কারো আদলে তৈরি করবো না ভাইয়া। হ্যাঁ, ইন্সপিরেশন তো থাকে। আমি নিজেকে অবশ্যই শাহরুখ খানের মতো ক্যারি করতে চাই, কারণ সে প্রচণ্ড উইটি সেন্সের মানুষ, পড়াশোনা করা লোক, হাইলি এডুকেটেড লোক, খুব ভালো বিজনেস বোঝে, তো তার মতো ক্যারি হোক। কিন্তু ভাই আমি অবশ্যই চাইবো যে আমার স্টারডম সালমান খানের মতো হোক, যে ফ্যান বেস চিন্তা করবে না যে কি হইলো না হইলো, ভাই দড়ি দিয়ে বিমান নামাইতে পারে। তাই ইন্সপিরেশন থাকবে ভাই, কিন্তু আবিষ্কার তো নিজেকেই করতে হবে।